আসসালামু আলাইকুম। এইচএসসি 26 যারা আছো যাদের টেস্ট পরীক্ষা একদম দ্বার প্রান্তে, কিন্তু তোমার অবস্থা একদম ভয়াবহ। তুমি মনে করো যে মাইন্ডসেট এত পরিমাণ লো ফিল করতেছো যে তুমি কি করবা না করবা কিছুই বুঝতে পারছো না। তোমার জন্য একটা মাস্টার প্ল্যান ভিডিও নিয়ে চলে আসছি। এই ভিডিওতে তোমার সাথে আমি আমার পার্সোনাল জার্নি শেয়ার করব। টেস্ট পরীক্ষায় তোমার এখন যে অবস্থা, এই অবস্থা থেকে করণীয় কি, এইটা একদম এ টু জেড শেয়ার করার ট্রাই করব। মোটামুটি বেশ রিসার্চ করে এই ভিডিওটা বানাচ্ছি। আর আমাদের বিদ্যার্থী এইচএসসি যে চ্যানেলটা আছে, এই চ্যানেলটাতে আমি ডেডিকেটেড এইচএসসি 26 নিয়ে কাজ শুরু করছি। কদিনের ভিতর থেকেই তোমাদের জন্য ওয়ান শট ক্লাসগুলো দেওয়া শুরু করব। ডেডিকেটেড তোমাদের কন্টেন্ট এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে তোমাদের জন্য, তোমাদের উদ্দেশ্য করে এই ক্লাসগুলো বানাবো। সো চ্যানেলে সাবস্ক্রাইব করে যেও। আর যাদের যাদের কাছে এই ভিডিওটা পৌঁছে গেছে অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো। প্রথমেই এইচএসসি 26-এর জন্য আমি যে টেস্ট এক্সাম মাস্টার প্ল্যানটা দিতে যাচ্ছি, এই টেস্ট এক্সাম মাস্টার প্ল্যানটা দেওয়ার আগে আমি চাই যে তুমি তোমার সিচুয়েশনটা অ্যানালাইসিস করো। তোমার বর্তমান সিচুয়েশন কি, হোয়াট ইজ ইউর প্রেজেন্ট সিচুয়েশন, তোমার প্রেজেন্ট সিচুয়েশনটা অ্যানালাইসিস করো। তোমার প্রেজেন্ট সিচুয়েশন অ্যানালাইসিস করলে তুমি অনেক কিছু সম্পর্কে ক্লিয়ারিটি আসবে। যেমন ধরো, আমি এই জিনিসটা দিয়ে কি বোঝাচ্ছি একটু বোঝার চেষ্টা করো। আমি 3 ধরনের স্টুডেন্ট দেখছি এই সময়। ধরো এইটা এক ধরনের স্টুডেন্ট, এটা এক ধরনের স্টুডেন্ট, এটা আরেক ধরনের স্টুডেন্ট। তো ভালো করে খেয়াল করলে দেখবা এই 3 ধরনের স্টুডেন্টের সামনেই একটা সুন্দর টাইম লাইন আছে। সুন্দর টাইম লাইন বলতে কি বুঝাচ্ছি, দেখো তুমি ঠিক যেই মোমেন্টে দাঁড়িয়ে আসো এর ঠিক সামনে অল্প কিছুদিন পরেই তোমার টেস্ট এক্সাম, তার চেয়ে আর কিছুদিন পরেই এইচএসসি এক্সাম, এইচএসসির পর এখানে যে অ্যাডমিশন, এখানে যে অ্যাডমিশন, এখানে যে অ্যাডমিশন, এই জায়গাতে আমার এইচএসসি, তাই না? এই জায়গাতে আমার এইচএসসি, এখানে আমার টেস্ট, এখানে আমার টেস্ট। সো এই যে 3 ক্যাটাগরি আমি করছি না, এই টাইম লাইনে 3 ক্যাটাগরি স্টুডেন্টের 3 রকম কন্ডিশন হবে। নাম্বার 1, ফার্স্ট ক্যাটাগরি যারা আছে এদের ফুল সিলেবাস কমপ্লিট, এদের হচ্ছে অল কভার করা হয়ে গেছে। মানে অল কভার বলতে বোঝাচ্ছি কি, দেখা যাচ্ছে যে প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা টপিকগুলা, মানে প্রত্যেকটা সাবজেক্টের ফুল প্রিপারেশনের জন্য সব টপিকগুলা একবার বা দুইবার করে পড়া হয়ে গেছে। এখন হয়তো কিছু চ্যাপ্টারে সিকিউ এমসিকিউ সলভ করা বাকি আছে, কিছু চ্যাপ্টারে নাই, মোটামুটি গুছাই গেছে। এরা টপার টাইপ স্টুডেন্ট। তো এরা এখানে এসে এখন কনফিডেন্স ফিল করতেছে না, বাট নিজের ভিতরে এই বিশ্বাস আছে সামনে যে টাইম লাইন আছে এই টাইম লাইনে সে 3 বা 4 বার রিভিশন দিয়ে ফেলতে পারবে। তুমি কোন কন্ডিশনে আসো একটু কমেন্টে আমাকে জানাবা। 3 বা 4 বার রিভিশন দিয়ে ফেলতে পারবে, এইটুকু বিশ্বাস ওর আছে। আরেক ধরনের স্টুডেন্ট আছে, এর ক্ষেত্রে যেটা হইছে, এ হয় ইবিআই ইংলিশ বাংলা আইসিটি এগুলাতে বেশি ফোকাস করেছিল, অথবা সায়েন্সের পিসিএমবি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এইটাতে ফোকাস করছিল। সো দুইটা সেগমেন্টের যে কোনো একটা সেগমেন্ট ওর ভালো করে কাভার আছে, আরেকটা সেগমেন্ট ওর একদমই কাভার নাই। দেখা যাচ্ছে যে ও যদি সায়েন্স পাগল হয় তাহলে ওর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির ভিতর 2-3টা সাবজেক্টে অনেক পড়াশোনা করছে, অনেক থিওরি বুঝে, টপিক বুঝে, বাট এক্সামের জন্য প্রিপারেশন নাই। সো একটা সাবজেক্টের পড়া আছে, একটা সাইডের পড়া আছে, একটা সাইডও হাতই দেয় নাই, এই টাইপের কন্ডিশন অনেক স্টুডেন্ট আছে। আর লাস্ট ক্যাটাগরি যে আছে, এর দেখা যাচ্ছে যে সবই হজবরল অবস্থা, সিলেবাস কি কোথায় কি আছে কিছুই এসে জানে না। সো তুমি এই 3টার ভিতরে কোন ক্যাটাগরিতে আসো আমাকে একটু কমেন্টে জানাবা, তাহলে আমি কমেন্ট দেখে বুঝতে পারবো কোন ক্যাটাগরির স্টুডেন্ট সংখ্যা সবচেয়ে বেশি। তো 3 যে ক্যাটাগরি স্টুডেন্ট আছে, 3 ক্যাটাগরি স্টুডেন্টের জন্য সামনে কি করা লাগবে এটা নিয়ে আমি এ টু জেড কথাবার্তা বলবো। প্রথমে আসি, যারা ফার্স্ট ক্যাটাগরিতে আছে ওর টার্গেটই থাকবে এইচএসসি পরীক্ষার আগে পর্যন্ত যে টোটাল সিলেবাস থেকে 4 থেকে 5 বার রিভিশন দেয়া, 4 থেকে 5 বার টেস্ট পরীক্ষায় অন্তত 2 বার রিভিশন দিয়ে টেস্ট পরীক্ষা দেয়া, এবং টেস্ট পরীক্ষায় প্রত্যেকটা সাবজেক্টে গোল্ডেন এ প্লাস নিয়ে আনা, মানে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস নিয়ে আনা। এইচএসসি পরীক্ষায় ও টপ মার্ক তোলার চেষ্টা করবে, বাট টেস্ট পরীক্ষায় প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস নিয়ে আনা টার্গেট থাকবে। সো প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস নিয়ে আসার জন্য এখনো প্রচুর পরিমাণে কোশ্চেন সলভের দিকে ফোকাস করা শুরু করবে এবং এক্সাম দেওয়া শুরু করবে। এটা হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি। সেকেন্ড ক্যাটাগরি যে আছে, ওর একদিকে কুল কিনারা হারিয়ে যাওয়ার মতো অবস্থা, আরেক দিকে খুবই ভালো অবস্থা। এই সেকেন্ড ক্যাটাগরিতে আমি ছিলাম। সেকেন্ড ক্যাটাগরিতে আমি থাকছিলাম। এটা দিয়ে কি বুঝাচ্ছি, আমার ইংলিশ বাংলা আইসিটি এগুলো খুব ভালো লাগতো। আমি ইংলিশ বাংলা আইসিটিতে অনেক ভালো শিখে গেছিলাম। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির ভিতরে ভাই আমার ফিজিক্সে খুব ভালো অবস্থা ছিল, কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে ভয়াবহ খারাপ অবস্থা ছিল টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত। প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে ইন্ট্রোডাকশন ছিল, বাট আমি খুব ভালো করে কোনো কিছু গুছিয়ে নিতে পারি নাই। টেস্ট পরীক্ষার আগে থেকে আমি পড়া শুরু করছিলাম, অ্যান্ড দেন আমি ফাইনালি কিন্তু এসএসসিতে যে খুবই ভালো রেজাল্ট করছি। বায়োলজিতে এ প্লাস পাই নাই, বাট বাকি সব সাবজেক্টে কোপ লেভেলের রেজাল্ট করে বের হয়ে চলে আসছি। বাট এই মোমেন্টে কিন্তু আমি সেকেন্ড ক্যাটাগরিতে ছিলাম। থার্ড ক্যাটাগরিতে যে আসো,
থার্ড ক্যাটাগরিতে যে আসো, যার সবকিছুই কুল কিনারা খুঁজে পাচ্ছ না, তোমার আপাতত টার্গেট থাকবে টেস্ট পরীক্ষায় কোনো মতে সব সাবজেক্টে পাস করা, এবং যেগুলো তোমার স্ট্রেংথের জায়গা আছে ওই জায়গাগুলোতে একটু ভালো রেজাল্ট করা। তুমি টোটালটা একবার হয়তো সুন্দর মতো গুছাই নিতে পারবা, একবার পরীক্ষার আগের রাতে পড়ে হলো একবার করে রিভিশন দিতে পারবা, বা একবার করে পড়তে পারবা প্রত্যেকটা জিনিস। তোমার টেস্ট পরীক্ষাতে মোটামুটি একটা রেজাল্ট করে পাস করার টার্গেট থাকবে, এবং একবার পড়ার টার্গেট থাকবে। টেস্টের পরে এইচএসসির আগে এই টাইমটাতে তুমি অন্তত 2 থেকে 3 বার রিভিশন এবং ভালো করে প্রত্যেকটা বেসিক গুছিয়ে নেওয়ার চেষ্টা করবা, যাতে এইচএসসিতে যে তুমি সব সাবজেক্টে এ প্লাস পাও, সব সাবজেক্টে এ প্লাস পাও। এরপরে যে তুমি অ্যাডমিশনে যে একটা কোপ কামব্যাক দিবা। তো তুমি যেই কন্ডিশনেই থাকো না কেন, তোমার সামনে যে টাইমটা আছে, তুমি যদি টাইম ফ্রেম দেখো, তোমার জন্য মোর দ্যান এনাফ টাইম কামব্যাক করার জন্য। এবং তুমি এই জায়গাতে তুমি শুধু জাস্ট মাইন্ডসেট যদি এই জায়গাতে চেঞ্জ করো, তাহলেই তুমি পারবা। জিনিসটা এরকম, তুমি কি পরিমাণ রেজাল্ট করবা, এটা তোমার ইফোর্ট এবং টাইমের উপর ডিপেন্ড করে। তো তোমার টাইমটা এখন আর নাই, মাত্র 4-5 মাস টাইম আছে, বাট তোমার কাছে কিন্তু দেওয়ার জন্য ইফোর্ট আছে। ধরো একজন 100 রেজাল্ট করতে চায়, 100 ধরো আমাদের হাইয়েস্ট রেজাল্ট, তো ও বিগত 12 মাস ধরে বা বিগত 10 মাস ধরে খুব ভালো পড়াশোনা করতেছে, সবসময় খুব কম মডারেট লেভেলের ইফোর্ট দিছে, দিয়ে ও 100 পর্যন্ত চলে গেছে, বা 5-10-এ 50, ধরো হচ্ছে যে 10 পরিমাণ ইফোর্ট দিছে, দিয়ে ও 10-10-কে 100 পর্যন্ত গেছে। এখন তোমার কাছে মাত্র 5 মাস টাইম আছে। এই 5 মাসে তুমি যদি 100 পরিমাণ রেজাল্ট করতে চাও, তাহলে তোমার ইফোর্ট দিতে হবে 20 গুণ ইফোর্ট দেয়া লাগবে। আগে যে 10 গুণ ইফোর্ট দিয়ে পাচ্ছিল, তার চেয়ে দ্বিগুণ পরিমাণ ইফোর্ট, 20 গুণ ইফোর্ট দিয়ে তুমি মাত্র 5 মাসে ওই রেজাল্টে পৌঁছাইতে পারবা। তো তাহলে এখন তোমাকে টপ লেভেলের ইফোর্ট দেয়া লাগবে, তাছাড়া তুমি এখন সামনে কখনোই ভালো করতে পারবা না। তো টপ লেভেলের ইফোর্ট দেওয়ার জন্য তোমাকে কি করা লাগবে? প্রথমত তুমি যখন প্রথম 10 থেকে 20 দিন পড়াশোনার জন্য অনেক ইফোর্ট দিবা, 10 থেকে 12 ঘন্টা নিজে নিজে পড়াশোনা শুরু করবা, দেখবা তোমার মাথায় ঢুকতেছে না, তোমার মাথা অনেক ডাল, তোমার মাথায় মনে হবে যে এগুলো আমার মাথায় ঢুকতেছে না, খুব খুব খারাপ লাগবে। বাট বিলিভ মি, 10 থেকে 12 দিন টানা পড়াশোনা করার পর 12 দিনের পরে থেকে তোমার মাথা অ্যাক্টিভ হওয়া শুরু করবে, অ্যাক্টিভ ব্রেন হওয়া শুরু করবে। ব্রেন যখন অ্যাক্টিভ হবে, পড়াশোনাগুলো তোমার মাথার ভিতরে অল্প অল্প করে ঢোকা শুরু করবে, তোমার ব্রেনের সাথে হাতের এবং হচ্ছে পড়াশোনাগুলোর একটা কানেকশন বিল্ড আপ শুরু হবে, তুমি টেবিল চেয়ারের সাথে একটা ভালোবাসা ফিল করা শুরু করবা, তখন থেকে দেখবা তোমার পড়ার স্পিড 2-3 গুণ বেড়ে যাচ্ছে। এটা অনেকটা ট্রেনের মতো, শুরুর দিকে আমাদের ভরবেগ দুইটাই কম থাকে, ফলে খুব কম স্পিডে যায়, কিন্তু মোটরসাইকেল বা অন্যান্য গাড়ি খুব দ্রুত যাইতে পারে। বা ট্রেন একবার আস্তে 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 গতিতে চলে গেলেও এত জোরে যায় যে অন্য কোনো গাড়ি ওকে কিন্তু বিট করতে পারে না। সো শুরুর দিকে তোমার জড়তা অনেক বেশি, ভরবেগ কম থাকবে, বাট একবার তুমি মোশনে চলে গেলে দেখবা যে তুমি খুব দ্রুত কভার করে ফেলতে পারছো। এবং লাস্টের দিকে, একদম লাস্টের দিকের টাইমে, শুরুর দিকে তুমি খুব স্লো আগাইতে 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 একদম লাস্টের দিকে এসে এত গতিতে আগাবা যে তুমি ঠাস করে ভালো রেজাল্ট করে বের হয়ে যাইতে পারবা। সো প্রথম কথা, তোমার প্রতি আমার এটা আশ্বাস, তোমার বর্তমান কন্ডিশন যেটাই হোক না কেন, তুমি এই জায়গা থেকে কামব্যাক করতে পারবা, এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, যদি তুমি তোমার ব্রেন ইমপ্রুভ করতে পারো আর ইফোর্ট এখন যা দিচ্ছ তার থেকে 3 গুণ 4 গুণ 5 গুণ 10 গুণ বেশি দাও। একজন টপার যা ইফোর্ট দিচ্ছে এই মোমেন্টে দাঁড়িয়ে, তার দ্বিগুণ 3 গুণ ইফোর্ট তোমাকে দিতে হবে, তোমাকে বেশি সময় দিতে হবে, তোমাকে বেশি ফোকাসড হইতে হবে, সব ধরনের ডিস্ট্রাকশন নিজের ওই টেবিল চেয়ার থেকে ওই সব ডিস্ট্রাকশনগুলো দূরে রেখে শুধু পড়ায় ফোকাস করতে হবে, তাহলে তুমি পারবা। এখন যদি তোমার ভিতরে ওই ধরনের ইন্টেনশনই না থাকে যে আমি ফোকাস করতে পারবো না, তাহলে তো সম্ভব না। আর যারা কেমিস্ট্রি নিয়ে প্রবলেমে পড়তেছো, তাহলে তাদের জন্য কিন্তু আমার কেমিস্ট্রি এফআরবি কোর্স আছে, 150 স্টুডেন্ট আমার কেমিস্ট্রি এফআরবি কোর্সে জয়েন করে পড়াশোনা করতেছে, আমাদের ওয়েবসাইটে গেলে পাবা। আমি আর এর ভিতরে প্রমোশন দিয়ে তোমাদেরকে বিরক্ত করতে চাচ্ছি না, আমি এমনিতে কোর্সে প্রমোশন কম করি। আমার অ্যাডমিশনে আমার কোর্সে সবচেয়ে বেশি স্টুডেন্ট, তুমি অ্যাডমিশনের কোর্সেসগুলো দেখবা, এখানে আমার 300, 400, 500, 1000, 1200 করে স্টুডেন্ট ভর্তি হয়ে ক্লাস করতেছে। বাট এইচএসসি নিয়ে আমার ডেডিকেটেড ব্যাচ এবারই শুরু হলো, এর আগে আমি বড় বড় প্রতিষ্ঠানে এইচএসসি ব্যাচ পড়াইছি, বাট নিজে শুরু হলো। সো এফআরবি যারা কেমিস্ট্রি আমার পড়ানো ভালো বুঝো, তারা আমার কেমিস্ট্রি ক্লাস করতে পারো। এছাড়া আমার ওয়ান শট ক্লাসগুলো তো আছেই, তোমাদের জন্য ডেডিকেটেড ওয়ান শটের প্ল্যান করতেছি, তোমরা আমার সাথে আগাইলে পারবা। সো একটু ওয়েবসাইটে যাবা, যে দেখবা খুব কম টাকায় কেমিস্ট্রি এ টু জেড গুছিয়ে নেওয়ার জন্য আমার কোর্স একদম পারফেক্ট একটা কোর্স, সো যাইতে পারো। আচ্ছা চলো আসো এখন আমরা দেখি। তো এখন এসে তোমার প্রেজেন্ট সিচুয়েশন অ্যানালাইসিস করে প্রথমেই যেটা করা লাগবে, তোমার মাইন্ডসেট চেঞ্জ করা লাগবে। তোমার মাইন্ডসেট এরকম হওয়া লাগবে, আমার সাথে যেই পরিমাণ সময় আছে এই পরিমাণ সময়ে আমি পারবো ইনশাল্লাহ। তুমি কমেন্টে লিখে যাবা যে এই পরিমাণ সময় আমি পারবো ইনশাল্লাহ। কেন ইনশাল্লাহ পারবা এটা আমি বলি। ধরো তুমি যদি এখন শুরু না করো, তোমার ভিতরে যদি কনফিডেন্স ডেভেলপ না হয়, তাহলে সামনের সময়টাও নষ্ট হবে।
বিষয়টা হচ্ছে কোয়ালিটি। তুমি এখন যে জায়গায় আসো এই জায়গা থেকে সামনে 4-5 মাসে তুমি যতটুকু কোয়ালিটি ডেভেলপ করবা তার উপর ডিপেন্ড করে তোমার প্রত্যেকটা রেজাল্ট ভালো হবে। তুমি কোয়ালিটি ডেভেলপ করবা না, রেজাল্ট ভালো হবে না। ধরো এখন তোমার কোয়ালিটি আছে 5, এখন তোমার কোয়ালিটি আছে 5, তুমি যদি ইফোর্ট দেওয়া শুরু করো তুমি এই 5 থেকে 50 কোয়ালিটিতে যাইতে পারবা। বাট তুমি যদি ইফোর্ট দেওয়া শুরু না করো তাহলে তুমি 5 থেকে 10-এ যাইতে পারবা, 5 থেকে 4-5 আগায় তুমি 9-এ যাইতে পারবা, 7-এ যাইতে পারবা, যেটা নট এনাফ। এখন তুমি ধরো আরো 1 বছর আগে থেকে ইফোর্ট দেওয়া শুরু করলে তুমি হয়তো 50-এর জায়গায় 70-80-তে যাইতে পারবা। বাট ইফোর্ট না দিয়ে 10-এ যাওয়ার চেয়ে ইফোর্ট দিয়ে 50-55-60-এ যাওয়া অনেক ভালো। তো এই জন্য তোমার আগে মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, সামনে যেটুকু সময় আছে এতটুকু সময় আমি আমার নিজের সর্বোচ্চ দিয়ে কাজে লাগাবো। এই মাইন্ডসেট ডেভেলপ করে শুরু করো, ইউ উইল বি দেয়ার, ইউ উইল বি দেয়ার, ডেফিনেটলি ইউ উইল বি দেয়ার। এবার তুমি টাইম লাইনটা অ্যানালাইসিস করো যে আমার টেস্ট এক্সামের আগে আমার যে কন্ডিশন, আমি যতটুকু সময় পাবো এতটুকু সময় আমার টার্গেট কি হওয়া উচিত। আমার টার্গেট কি টেস্টে গোল্ডেন A+ পাওয়া উচিত, নাকি A+ পাওয়া উচিত, নাকি আমার পাস করা উচিত, নাকি টেস্ট এক্সামের আগেই আমি ফুল সিলেবাসটা 3-4 রিভিশন দিব, সেটা প্ল্যান করা উচিত। সো কোনটা প্ল্যান করা উচিত সেটা তুমি আগে টাইমলাইন অ্যানালাইসিস করে বুঝো। ওই যে 3টা কন্ডিশন বললাম, 3টা কন্ডিশনের ভিতর কোনটাই তুমি আসো সেটাকে বোঝার চেষ্টা করো। বোঝার পরে এরপর তুমি এই কয়েকটা কাজ করবে। এই কয়েকটা কাজ কি দেখো, এগুলো হচ্ছে পিওর স্টাডি হ্যাকস। আমি এইভাবে পুরো জিনিসটাকে বাছাই করতাম, আমি এখন এগুলো তোমাকে বলবো। প্রথম কথা হচ্ছে জোন সিলেকশন। জোন সিলেকশন মানে কি ভাইয়া, স্ট্রেংথ জোন, উইকনেস জোন, দুইটা জোন। কোন কোন সাবজেক্টগুলোতে তোমার স্ট্রেংথ বেশি, কোন কোন সাবজেক্টগুলোতে তোমার উইকনেস, এটা সিলেক্ট করতে হবে। সাপোজ ধরো তুমি দেখতে পাচ্ছ টেস্ট এক্সামে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টা সাবজেক্টে অনেক স্ট্রেংথ, অনেক স্ট্রেংথ, মানে ধরো এটাতে তুমি এমনি A+ পাবা। সো এটা যেহেতু এমনি A+ পাবা, তোমাকে মানে গোল্ডেন A+ পাওয়ার জন্য বাকিগুলোতে ভালো করা লাগবে। তাহলে তুমি ফোকাস করবা কোনটাতে, ইংলিশ, বাংলা, আইসিটি বা হচ্ছে যে বায়োলজি, যেই সাবজেক্টগুলোতে তোমার উইকনেস আছে। সো তোমার স্ট্রেংথ উইকনেস অ্যানালাইসিস করে স্ট্রেংথ যেটা আছে ওটাতে কম সময় দিতে হবে, উইকনেস যেটা আছে ওটাতে বেশি সময় দিতে হবে, দিয়ে তোমাকে সামনের টাইমটা কভার করে তুমি ভালো করবা, এটা ঠেকাইতে হবে। তো স্ট্রেংথ এবং উইকনেস এটা অ্যানালাইসিস করো। দেন তুমি রুটিন অ্যানালাইসিস করো। রুটিন অ্যানালাইসিস কেন প্রয়োজন, তোমার টেস্ট এক্সামের যে রুটিন, এই রুটিনে তুমি কোন সাবজেক্টের আগে কতটুকু গ্যাপ পাচ্ছ এটা কিন্তু অনেক বোঝা অনেক জরুরি। কোন সাবজেক্টের আগে কতটুকু গ্যাপ পাচ্ছ। সাপোজ ধরো তোমার ইংলিশে খুব ভালো মতো পড়া আছে, সিলেবাসটা কভার আছে, আইসিটিতে ভালো মতো কভার আছে। এখন আইসিটি এবং ইংলিশ যেহেতু ভালো মতো কভার আছে, আবার এই দুইটা এক্সামের আগে ছুটিও আছে, তাহলে এই দুইটা এক্সামের জন্য এখন প্রিপারেশন নেওয়ার দরকার নেই। তুমি এই দুইটা ঠিক এক্সামের আগে যে খুব ভালো মতো এফোর্ট দিয়ে রিভিশন দিয়ে পরীক্ষা দিবা, তাহলে এখন এই টাইমটা তুমি কাজে লাগাবা যেই সাবজেক্টগুলো তোমার উইক, যেই সাবজেক্টগুলোতে টাইম পাচ্ছ না ওই সাবজেক্টগুলোতে। তাহলে রুটিন অ্যানালাইসিস করে এবং জোন সিলেকশন করে তুমি যদি এখন থেকে পড়াশোনা করো, তাহলে সামনে টেস্ট এক্সামের জন্য তুমি একটা কড়া লেভেলে কামব্যাক দিতে পারবা। জোন সিলেকশন না করে পড়াশোনা করলে তুমি ওই কামব্যাকটা দিতে পারবে না। এবার আসে অনেকের ক্ষেত্রে দেখা যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় ইবিআই, ইংলিশ, বাংলা, আইসিটি এটাতে একদমই ফোকাস করে না। ওরা চিন্তা করে যে পরীক্ষার ঠিক আগ মোমেন্টে যে এটাতে ফোকাস করব। পরীক্ষার ঠিক আগ মোমেন্টে যে এটাতে ফোকাস করে তুমি ইংলিশ নিয়ে সবচেয়ে বড় ধরাটা খাবা, বিকজ ইংলিশের সিলেবাস অনেক হিউজ, বাংলা ফার্স্ট পেপারের সিলেবাস হিউজ। সো এইগুলা এখন তুমি খুব দ্রুত সময়ে কভার করার জন্য অনলাইন ক্লাস বলো, অনলাইন টিচার বলো, ওয়ান শট ক্লাস বলো, যাই বলো, দেখে খুব ভালো মতো পড়াশোনা করো। ইবিআই নিয়ে কোনো রকম ইয়া কইরো না, বিকজ তোমার A+টা দরকার। আর ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে গেলে তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলোতে ভালো মার্ক দরকার। এবার দেখো অনেকেরই থাকবে তোমাদের ভিতরে যাদের এমসিকিউ সিকিউতে একদম ফোকাস করা নাই। ভাইয়া পরীক্ষায় তুমি যতই থিওরি পড়ে আসো, যতই তোমার হচ্ছে যে বেসিক ভালো থাকুক, যতই তুমি হচ্ছে যে অনেক ভালো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের জাহাজ হও, তুমি যদি সিকিউ এমসিকিউ সলভ করার টেকনিকগুলো ভালো করে না শিখো, পরীক্ষার হলে যে এক্সিকিউট করতে পারবা না। পরীক্ষার হলে তো এমসিকিউ আসবে, পরীক্ষার হলে তো সিকিউই আসবে। সো এই জন্য তোমাকে পর্যাপ্ত পরিমাণে সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করা লাগবে। পর্যাপ্ত পরিমাণ মানে কি, হিউজ পরিমাণ। একটা চ্যাপ্টারে বেসিক ধরো একবার পড়ে রাখছো, এখন আর বেসিক বারবার রিভিশন দিয়ে তোমার লাভ নাই। তুমি ওই চ্যাপ্টারের বেসিক শুধু জানো না, ওই বেসিককে অ্যাপ্লাই লেভেলে নিয়ে যাও, যে পর্যাপ্ত পরিমাণ এমসিকিউ সলভ করো, পর্যাপ্ত পরিমাণ সিকিউ সলভ করো, ওয়ান শট এমসিকিউ ক্লাস, ওয়ান শট সিকিউ ক্লাস, এগুলা দেখে বারবার প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো। আমি সবসময় একটা ফলো করতাম, নিয়ম ফলো করতাম। টেস্ট এক্সামের আগে আমার টার্গেটই থাকতো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, খেয়াল করো, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অন্তত 100 এমসিকিউ পড়বো আর 5 সেট সিকিউ পড়বো। 5 সেট সিকিউ পড়লে আমার সবগুলা টাইপ যদি কভার হয়ে যায়, 5 সেট সিকিউ এনাফ, আর 100টা এমসিকিউ। যদি ভালো হয় 10 সেট সিকিউ সলভ করতে পারো 10টা টাইপের,
10 সেট সিকিউ সলভ করতে পারো, বা 5 থেকে 7টা টাইপে 10 সেট সিকিউ সলভ করতে পারো। সিকিউ সলভ মানে এই 5 সেট সিকিউ এমন ভাবে সলভ না যে তুমি জাস্ট সলভ করে রেখে দিছো। এই 10 সেট সিকিউ এমন ভাবে সলভ যে ওর প্রশ্নর উত্তর সহ তোমার একদম ক্যালকুলেশন সহ মুখস্থ হয়ে যায়, ওই লেভেলের প্র্যাকটিস। তাহলে তুমি পারবা এক্সিকিউট করতে পারবা। তো ওই লেভেলে তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। আরেকটা জিনিস, তুমি ফর্মুলাগুলা সব একসাথে করে রাখবা। হট টপিক যেগুলো আছে সেই এরিয়াগুলা তুমি একসাথে সুন্দর মতো নোট করে রাখবা। আমি যেটা করতাম, আমি সবসময় ফিজিক্সের জন্য ফিজিক্সের বইয়ের শেষের এমসিকিউ, মানে ওই যে অনুশীলনী শেষের এমসিকিউ, কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রি অনুশীলনী শেষের এমসিকিউ, কেমিস্ট্রি এবং ফিজিক্সের সমস্ত ফর্মুলাগুলো একত্রিত করে রাখতাম, ম্যাথের ফর্মুলাগুলো একত্রিত করে রাখতাম। ফিজিক্সের ক্ষেত্রে বিশেষ করে তোমার হচ্ছে যে ইসাক স্যার, আমির হোসেন স্যারের বইতে তোমার ওই যে সারসংক্ষেপ যেগুলো দেয়া আছে, সারসংক্ষেপগুলো বারবার পড়তাম। এগুলো থেকে আমি হিউজ পরিমাণে হেল্প পাইছি। সো এই সমস্ত এরিয়াগুলো তোমাকে ভালো করে ফোকাস করে করে পড়তে হবে, ঠিক আছে? ওভারঅল এই সব কিছুর ভিতরে যেটা বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে তুমি তোমার সিচুয়েশন বোঝার পরে একটা প্ল্যান করবা, একটা সলিড প্ল্যান করবা। আর এই সলিড প্ল্যান এক্সিকিউশনে তোমাকে বিভিন্ন টিচারের হেল্প নিতে হবে, ফ্রেন্ডের হেল্প নিতে হবে। তোমার কলেজের কোনো ফ্রেন্ড যদি এখন এই মোমেন্টে লেখাপড়া অনেকটা এগিয়ে থাকে, তাকে দেখে তোমার শত্রু মনে করলে হবে না, তোমার দুশ্মন না সে। তার সাথে সম্পর্ক ভালো করো। সে কিভাবে পুরা পড়াশোনাগুলো গোছাইছে, কোন টপিক সে কিভাবে গোছাইছে, কোন টপিক কোন টিচারের ক্লাস করে গুছাইছে, কোন ভাইয়ার ক্লাস করে গুছাইছে, তার সাথে কথাবার্তা বলো, ডিসকাশন করো। তোমার বর্তমান কন্ডিশন সবচেয়ে ভালো অ্যাসেস করতে পারবে একজন টিচার হচ্ছে তোমার ওই ফ্রেন্ড। তোমার ফ্রেন্ডের সাথে কথা বলো, বলে বোঝার চেষ্টা করো। বোঝার চেষ্টা করার পরে ওর থেকে পরামর্শগুলো নিয়ে তুমি তোমার লাইফে এখন অ্যাপ্লাই করার ট্রাই করো। তোমার কলেজে তুমি এখন যেই সিচুয়েশনে ফেসে আছো, ওই সিচুয়েশনে যে সবচেয়ে ভালো পজিশনে আছে ওর সাথে কথা বললে এখান থেকে তুমি কিভাবে উতরে যাবা তুমি বুঝতে পারবা। সো তোমার এখন একটা প্রপার প্ল্যান করে সামনে 10 থেকে 12 ঘন্টা এক্সিকিউট করতে হবে পড়াশোনা, তাহলেই তুমি পারবা। যারা যারা এই ভিডিওটা দেখতেছো 26 ব্যাচে, তোমরা কমেন্ট করে যাবা যে ইনশাল্লাহ আই উইল কাম ব্যাক। টেস্ট এক্সামে তুমি আজকে থেকেই তোমার কামব্যাকের এই জার্নিটা লিখো, ঠিক আছে? আর মিল্টন ভাইয়ার ফুল সাপোর্ট পেতে আমাদের বিদ্যার্থী টেলিগ্রাম গ্রুপে জয়েন করে ফেলতে পারো। লিংক আমাদের ডেসক্রিপশনে দেয়া আছে বিদ্যার্থী টেলিগ্রাম গ্রুপের। আর হচ্ছে তুমি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বিকজ 26 ব্যাচের জন্য ডেডিকেটেড এই চ্যানেলে আমি কাজ করব টানা, সামনে টানা। আমার মেইন চ্যানেল যেটা মিল্টন খন্দকার, ওখানে অ্যাডমিশন নিয়ে কাজ চলতেছে। তোমাদের এই চ্যানেলে আমি ডেডিকেটেড সাপোর্ট দিয়ে যাব। সো তুমি এই চ্যানেলে করে রাখো। আর যদি ইনশাল্লাহ ভবিষ্যতে তুমি ভার্সিটি ক অ্যাডমিশন দাও বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন দাও, তাহলে তুমি আমার মেইন চ্যানেল এবং ভার্সিটি ক যে চ্যানেলটা আছে ওটা ফলো করলেই ওখানকার কন্টেন্টও পেয়ে যাবা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।